গল্পগুরু চ্যানেলে গল্প শোনায় আপনাদের সবাইকে স্বাগতম। চলছে জাফর ইকবাল রচিত ভৌতিক উপন্যাস দানবের অডিও বুক। আজ শুনবেন এর তৃতীয় পর্ব। যান্ত্রিক সীমাবদ্ধতার দরুন নতুন পর্ব আসতে কিছুটা বিলম্ব হয়েছে বলে আন্তরিকভাবে দুঃখিত, তবে সামনের দিনগুলোতে নিয়মিতভাবে গল্প আপলোড করার আশা ব্যক্ত করছি। আগের দুই পর্বের গল্প শুনতে নিচের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, শুনে আসতে পারেন। এছাড়া গল্পটির একটি প্লেলিস্ট চ্যানেলে চালু করা হয়েছে, চাইলে প্লেলিস্ট ধরেও গল্পটি উপভোগ করতে পারেন। আর গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার অনুভূতি জানাবেন। আজ গল্প পাঠে আমি সাকিব। তাহলে চলুন শুরু করা যাক দানবের তৃতীয় পর্ব। নীরা গাড়ি চালিয়ে যাচ্ছে। তার পাশের সিটে বাপ্পি বসেছে। বাপ্পির মুখে এক ধরনের জলজলে আনন্দ। সে বলল, আম্মা, আমি জানতাম তুমি আমাকে নিতে আসবে। নীরা কোনো কথা বলল না। বাপ্পি আবার বলল, আমি মিসেস থুলকে বলেছি, প্যাট্রিশিয়াকে বলেছি, জনকে বলেছি তুমি একদিন এসে আমাকে নিয়ে যাবে। তারা কেউ আমার কথা বিশ্বাস করেনি। নীরা এবারেও কোনো কথা বলল না। বাপ্পি বলল, বিশ্বাস না করলে নাই, এখন তুমি নিতে এসেছো না। নীরা অস্পষ্ট একটা শব্দ করল। তার অর্থ হ্যাঁ বা না দুটোই হতে পারে। বাপ্পি বলল, আমার কথা সবচেয়ে কম বিশ্বাস করেছে কে জানো? নীরা জানতে চাইল না মানুষটি কে। তখন বাপ্পি নিজেই বলল, কেভিন। কেভিন একটুও বিশ্বাস করেনি। সে কি করেছে জানো আম্মু? এই প্রথম নীরা একটা শব্দ উচ্চারণ করল। জিজ্ঞেস করল, কি করেছে? লেকের পাড়ে আমার পেটে ঘুষি মেরেছে, লাথি মেরেছে। তুমি কি করেছো? আমি কিছু করিনি। কেভিন তোমাকে কেন লাথি ঘুষি মেরেছে? এবারে বাপ্পি চুপ করে রইল। তখন নীরা আবার জিজ্ঞেস করল, কেন কেভিন তোমাকে লাথি ঘুষি মেরেছে? বাপ্পি নিচু গলায় বলল, কেভিন আমাকে একটা কথা বলতে বলেছিল, আমি বলতে রাজি হইনি, সেজন্য মেরেছে। তোমাকে কি কথা বলতে বলেছিল? খারাপ কথা আম্মু। কি খারাপ কথা? তোমাকে নিয়ে একটা খারাপ কথা। নীরা একটু অবাক হয়ে বাপ্পির দিকে তাকালো। আমাকে নিয়ে? হ্যাঁ। বাপ্পি মাথা নাড়ল। কেভিন বলেছে তুমি নাকি ডাইনি বুড়ি। আমি ডাইনি বুড়ি? বাপ্পি হাসির মতো একটা শব্দ করে বলল, মানুষ কখনো ডাইনি বুড়ি হতে পারে? নীরা কথাটার কোনো উত্তর দিল না। বাপ্পি জানে না মানুষ আসলে ডাইনি বুড়ি হতে পারে। কেভিন ভুল বলেনি। নীরা আসলেই একটা সত্যিকারের ডাইনি বুড়ি। তারা এখন যেটা করে, 200 বছর আগে সেই কাজের জন্য ইউরোপ আমেরিকায় অনেক মহিলাকে ডাইনি বুড়ি অপবাদ দিয়ে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। বাপ্পি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আম্মু। নীরা গম্ভীর গলায় বলল, বলো। কেভিনের কি হয়েছে আম্মু? নীরা বলল, কেউ একজন কেভিনকে মেরেছে। কে মেরেছে আম্মু? সবাই বলছে তুমি মেরেছ। ব্যাপারটা এতটাই অবাস্তব যে বাপ্পি সেটাকে এক ধরনের ঠাট্টা হিসাবে বিবেচনা করে একটু হাসল। কয়েক সেকেন্ড একটু চিন্তা করে বাপ্পি বলল, আমার কি মনে হয় জানো আম্মু? কি? লেকের পাড়ে আরো একজন মানুষ ছিল। সেই মানুষটা যখন দেখেছে কেভিন আমাকে মারছে, তখন তার খুব রাগ হয়ে সে কেভিনকে মেরেছে। নীরা বলল, ওখানে আর তো কেউ ছিল না। ছিল। বাপ্পি গম্ভীর হয়ে বলল, নিশ্চয়ই ছিল। নীরা শব্দ করে গাড়ি চালাতে থাকে। বাপ্পি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আম্মু। নীরা অস্বস্তিতে একটু নড়ে ওঠে। সে আসলে আম্মু ডাকটাতে অভ্যস্ত নয়। যতবারই বাপ্পি তাকে আম্মু বলে সম্বোধন করছে, ততবার সে ভেতরে ভেতরে চমকে উঠছে। তার জন্য ব্যাপারটা অনেক সহজ হতো যদি বাপ্পি তাকে মিসেস নীরা বলে ডাকত। এক দুইবার মনে হয়েছে বাপ্পিকে সেই কথাটা বলে দেয়, কিন্তু শেষ পর্যন্ত আর বলতে পারেনি। বাপ্পি আবার ডাকলো, আম্মু। নীরা অস্পষ্ট গলায় বলল, হ্যাঁ। কেভিন কি মরে যাবে? না, ডাক্তার বলেছে এইবার বেঁচে যাবে, কিন্তু তাকে অনেকদিন হাসপাতালে থাকতে হবে। অনেকদিন।
কেভিনের কি জ্ঞান হয়েছে? একটু একটু। বাপ্পি একটু উত্তেজিত হয়ে বলল, তাহলে কেভিনকে কেন জিজ্ঞেস করে না তাকে কে মেরেছে? করেছে। কেভিন কি বলেছে? কেভিন বলেছে তুমি মেরেছ। বাপ্পি কয়েক মুহূর্ত অবিশ্বাসের দৃষ্টিতে নীরার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর নিঃশ্বাস ফেলে বলল, কেভিনটা সবচেয়ে বাজে, সবসময় মিথ্যা কথা বলে, এখনো মিথ্যা কথা বলছে। নীরা কোনো কথা বলল না। প্রায় 4 ঘন্টা গাড়ি চালিয়ে নীরা যখন তার নিজের ফ্ল্যাটে এসেছে তখন অনেক রাত। বাপ্পি গাড়ির সিটে ঘুমিয়ে কাদা হয়ে আছে। গাড়ির সিট বেল্ট দিয়ে বাঁধা আছে বলে তার ঘুমের ভঙ্গিটা খুব বিচিত্র। সামনের দিকে খানিকটা ঝুঁকে সে গভীর ঘুমে অচেতন হয়ে আছে। নীরা তাকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করলো, কিন্তু বাপ্পি ঘুম থেকে উঠল না। বিড়বিড় করে কিছু একটা বলে পাশ ফিরে ঘুমিয়ে রইল। নীরা বাপ্পির দিকে তাকালো। 6 বছরের হালকা পাতলা একটা শরীর, তাকে কোলে করে নিতে কোনো সমস্যা নেই। সমস্যাটা অন্য জায়গায়। নীরা কখনোই কারোর জন্য এতটুকু ভালোবাসা কিংবা মায়া মমতা দেখায়নি। নিজের সন্তানকে বুকে জড়িয়ে কোলে করে তুলে নেওয়ার মাঝে সন্তানের প্রতি স্নেহ দেখানোর একটা ব্যাপার আছে। সে এই স্নেহটা দেখাতে চাইছে না। তাই সে বাপ্পিকে আরো কয়েকবার ঘুম থেকে তোলার চেষ্টা করলো, কিন্তু লাভ হলো না। তাই শেষ পর্যন্ত নীরা বাপ্পিকে কোলে তুলে নেয়। ঘুমন্ত বাপ্পিকে দেখে মনে হয় সে বুঝি ঠিক এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিল। বাপ্পি 2 হাতে নীরার গলা জড়িয়ে ধরে এবং তার ঘাড়ে মাথা রেখে ঘুমের মাঝে বিড়বিড় করে নিজের মনে কিছু একটা বলল। কথাগুলোর মাঝে নীরা শুধু আম্মু শব্দটাই আলাদা করে ধরতে পারল। বাপ্পিকে কোলে করে উপরে নিতে নিতে নীরা হঠাৎ করে বুঝতে পারল এই শিশুটার জন্য সে এক ধরনের স্নেহ অনুভব করছে। নীরা জোর করে ভেতর থেকে তার স্নেহের অনুভূতিটা সরিয়ে দেওয়ার চেষ্টা করল। কুরাইশির দলের সাথে সে যখন থেকে প্রেত সাধনা শুরু করেছে তখন থেকে সে জানে স্নেহ মায়া মমতা আসলে এক ধরনের দুর্বলতা। বুকের ভেতরে এই ধরনের স্নেহ মায়া মমতার কোনো স্থান নেই। সবকিছু জানার পর, বিশ্বাস করার পরও নীরা ঘুমন্ত বাপ্পির মুখের দিকে তাকিয়ে থাকে। নিজের ইচ্ছার বিরুদ্ধেই তার বুকের ভেতরে এক ধরনের মমতার জন্ম হতে থাকে। সম্পূর্ণ অপরিচিত এই অনুভূতিটির সাথে নীরার পরিচয় নেই। এই অনুভূতিটির সাথে সে কেমন করে থাকতে হয় সেটাও জানে না। খুব ভোরবেলা নীরার ফ্ল্যাটে কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে নীরা বাইরে দেখে কোরাইশি এবং আরো 2 জন দাঁড়িয়ে আছে। একজন পুরুষ, সম্ভবত ইউরোপের, উঁচু চোয়াল এবং সোনালি চুল। অন্যজন মহিলা, কালো হিস্প্যানিক, দেখে মনে হয় মেক্সিকোর। কোরাইশি মুখে হাসি ফুটিয়ে বলল, বেশি সকালে চলে এসেছি নাকি? না লিডার, বেশি সকাল নয়। ছেলেটাকে দেখতে এলাম। আমাদের এত বড় একটা প্রাইজ, ভাবলাম একটু নিজের চোখে দেখে যাই। এখনো ঘুমোচ্ছে, অনেক ধকল গিয়েছে তো। সেটাই ভালো, ঘুমন্ত অবস্থাতেই দেখি। আসুন আমার সাথে। 3 জন নীরার পিছু পিছু শোয়ার ঘরে চলে গেল। বড় বিছানায় বাপ্পি গুটিসুটি মেরে শুয়ে আছে। কুরাইশি ভুরু কুঁচকে বলল, রাতে তোমার সাথে ঘুমিয়েছে নাকি? নীরা একটু ইতস্তত করে বলল, হ্যাঁ, রাতে আমার বিছানায় চলে এলো। কুরাইশি মাথা নাড়ল, বলল, না না, এটা ঠিক নয়। একজন মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে তার মায়া মমতা। ছোট বাচ্চাদের এজন্য দূরে রাখতে হয়। যাকে তুমি 2 দিন পরে স্যাক্রিফাইস করবে তাকে তুমি নিজের কাছে রাখছো কেন? নীরা একটু মাথা নিচু করে বলল, সরি লিডার। শুধু মুখে সরি বললে হবে না, তোমাকে কাজে কর্মে এটা দেখাতে হবে। আমি কি সেটা দেখাইনি? হ্যাঁ, দেখিয়েছো। সেজন্যই তোমার উপরে আমরা এত নির্ভর করি। কুরাইশি সুর পাল্টে বলল, যাই হোক, এখন আমাদের পুরো পরিকল্পনাটা করে ফেলা দরকার। ইউরোপিয়ান পুরুষ এবং মেক্সিকান মহিলাটা একসাথে মাথা নাড়তে লাগলো। কুরাইশি বলল, হল ঘরের দায়িত্ব কে নেবে? সোনালী চুলের ইউরেশিয়ান ধাঁচের মানুষটি বলল, গতবারের হল ঘরে যদি তোমাদের আপত্তি না থাকে তাহলে আমি দায়িত্ব নিতে পারি। কুরাইশি বলল, গতবারের হল ঘরটা ভালো ছিল, কিন্তু একটু ছোট, তবে সিকিউরিটি ভালো ছিল। এই হলে কাজ চলে যাবে, তুমি তাহলে ব্যবস্থা করো। সোনালী চুলের মানুষটি মাথা নাড়ল, বলল, ঠিক আছে।
কোরাইশি এবার মেক্সিকান হিস্প্যানিক মহিলাটির দিকে তাকিয়ে বলল, তুমি তাহলে আমাদের কোভেন্টের মেম্বারদের ডাকো। মনে থাকে যেন শুধুমাত্র সিকিউরিটি ক্লিয়ারেন্স যাদের আছে তাদেরকেই ডাকবে, ঠিক আছে? হিস্প্যানিক মহিলাটি মাথা নেড়ে বলল, আমাদের অনুষ্ঠানটা কিরকম হবে? খুব সোজা আর সুনির্দিষ্ট। রাত 11:30টার ভেতরে সবাই চলে আসবে, পোশাক পরে বসবে। 12টার সময় লুসিফারকে ডাকবো। কেমন করে? কেন? নীরার ছেলেটিকে দিয়ে? এর মাঝে একটা পরীক্ষা হয়ে গেছে, তোমরা সবাই জানো। কিন্তু কেমন করে ডাকবো? আমি দেখেছি, ছেলেটাকে টর্চার করা হলে সে একসময় ভেঙে পড়ে, তখন লুসিফার তার উপর এসে ভর করে। মীরা শুকনো গলায় বলল, বাপ্পিকে টর্চার করা হবে? কোরাইশি হা হা করে হেসে বলল, ক্লাসিক্যাল টর্চার নয় যে আমি চাবুক দিয়ে পেটালাম বা টেনে নখ তুলে দিলাম। আমরা যন্ত্রণা তৈরি করার একটা ইনজেকশন দিতে পারি, কিংবা আরো সোজা হয় যদি ইলেকট্রিক শক দিই, আস্তে আস্তে ভোল্টেজ বাড়াবো। ইউরেশিয়ান ধাঁচের মানুষটি বলল, লিডার, কিন্তু এর মাঝে একটা বিপদের ঝুঁকি আছে। কি ঝুঁকি? নীরার বাচ্চাটির উপর যখন লুসিফার ভর করেছিল তখন কি হয়েছিল মনে আছে? কি হয়েছিল? লুসিফার ক্রুদ্ধ হয়ে কেভিন নামের বাচ্চাটার শরীরের প্রত্যেকটা হাড় ভেঙে ফেলেছিল। এখানেও যদি সেরকম কিছু হয়, বাচ্চাটাকে টর্চার করার জন্য যদি লুসিফার আমাদের ওপর ক্ষেপে ওঠে? কোরাইশি মাথা নাড়ল, বলল, না, হবে না। আমরা সবাই লুসিফারের বন্দনা করতে থাকবো, লুসিফারকে ডাকবো। লুসিফার যখন আসবে সে এসে ক্রুদ্ধ হবে না, আনন্দিত হবে। আমরা সেটা কি করতে পারবো? কোরাইশি বলল, তোমরা আমার উপর বিশ্বাস রাখো। আমি চতুর্থ স্তরে উঠেছি, আমি এগুলো খুব ভালো করে জানি। আর একটা স্তরে উঠতে পারলে আমি নিজেই লুসিফারকে ডেকে আনতে পারবো। এই অনুষ্ঠান দিয়েই আমি সেই স্তরে উঠব। তোমরা সবাই এক স্তর উপরে উঠবে। ঠিক আছে লিডার। কোরাইশি নীরার দিকে তাকিয়ে বলল, তাহলে নীরা, তুমি সময় মতো বাচ্চাটিকে নিয়ে এসো। বাচ্চাটার ডায়েটে প্রোটিন যেন বেশি না হয়, বেশি মিষ্টি খেতে দিও না, ঘুম যেন কম না হয়। নীরা কোনো কথা না বলে মাথা নাড়ল। কোরাইশি উঠে দাঁড়ালো, বলল, আমরা যাই, অনেক কাজ বাকি। নীরা উঠে দাঁড়িয়ে বলল, লিডার, বলো। আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? বাপ্পির উপর লুসিফার ভর করার পর সে যখন চলে যাবে তখন কি হবে? সেটা অনেক দীর্ঘ সময়ের ব্যাপার। তোমাদের মাঝে কে কতটুকু গ্রহণ করবে তার উপর নির্ভর করে। না না, নীরা মাথা নেড়ে বলল, আমি আমাদের কথা বলছি না, বাপ্পির কথা বলছি। তার কি হবে? সে আর সুস্থ হতে পারবে না, পুরোপুরি উন্মাদ হয়ে যাবে। বাকি জীবন ইনস্টিটিউশনে থাকতে হবে। কোরাইশি ভুরু কুঁচকে বলল, তুমি এটা কেন জানতে চাইছো? না, মানে এমনি। কুরাইশি কিছুক্ষণ তীব্র দৃষ্টিতে নীরার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, নীরা, বলেন লিডার। আমি তোমার ভেতরে এক ধরনের দুর্বলতার লক্ষণ দেখতে পাচ্ছি। না লিডার, আমার ভেতরে কোনো দুর্বলতা নেই। কুরাইশি ক্ষীণ গলায় বলল, না থাকলে ভালো। আর যদি থাকে তাহলে জেনে রাখো, তোমার ছেলের ভাগ্য কিন্তু 6 বছর আগে নির্ধারিত হয়ে গেছে। যদি আমরা তাকে ব্যবহার নাও করি, আগে হোক পরে হোক লুসিফার তাকে ব্যবহার করবে। ব্যবহার করে কিন্তু শেষ করে দেবে। তাকে কেউ বাঁচতে দিবে না, বুঝতে পারছো? নীরা মাথা নাড়ল, বলল, বুঝেছি। গত 6 বছর এই বাচ্চাটিকে হোমে রেখে বড় করার খরচ কিন্তু আমরা দিয়ে এসেছি। বাচ্চাটি কিন্তু তোমার না, বাচ্চাটি আমাদের, বুঝেছো? নীরা মাথা নাড়ল, বলল, বুঝেছি। কাজেই তুমি তোমার মাথার ভেতর কোনো রকম দুর্বলতাকে স্থান দিও না। ঠিক আছে লিডার, দিব না। ভোরবেলা বাপ্পি ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নীরার কাছে এসে বসল। নীরা চোখের কোনা দিয়ে বাপ্পির দিকে তাকায়। এই ছোট বাচ্চাটি এখনো জানে না তাকে দিয়ে কি ভয়ঙ্কর পরিকল্পনা করা হয়েছে। 2 দিন পর তার হাত পা বেঁধে কালো কাপড় দিয়ে ঢাকা হবে, তারপর ইলেকট্রিকের শক দেয়া হতে থাকবে। প্রচন্ড যন্ত্রণায় সে আর্তনাদ করতে থাকবে এবং লুসিফার তার উপর এসে ভর করবে। লুসিফার যখন ফিরে যাবে তখন এই ফুটফুটে বাচ্চাটি পুরোপুরি উন্মাদ হয়ে যাবে। বাকি জীবনটুকু কাটাবে ইনস্টিটিউশনে, 4 দেয়ালের বদ্ধ ঘরে, একটা পাগলা গারদে। নীরা বাপ্পির দিকে তাকিয়ে থাকে। তার পেটে জন্ম না হয়ে অন্য কারো পেটে জন্ম নিলে কি এই শিশুর জীবনটুকু এরকম ভয়ঙ্কর একটা জীবন হতো?
বাপ্পি নীরার কোলে মাথা রেখে বলল, আম্মু। নীরা অস্পষ্ট এক ধরনের শব্দ করে বলল, হুম। আমি আর হোমে থাকবো না আম্মু, আমি এখন থেকে তোমার সাথে থাকবো। নীরা কোনো কথা না বলে বাপ্পির মুখের দিকে তাকালো। বাপ্পি বলল, আমার হোমে থাকতে ভালো লাগে না আম্মু। নীরা এবারেও কোনো কথা বলল না। বাপ্পি একটু ব্যস্ত হয়ে বলল, তুমি দেখো আম্মু, আমি তোমাকে একটু বিরক্ত করব না। আমি নিজে নিজে আমার ঘর পরিষ্কার করব, আমি থালা বাসনও ধুতে পারি। রাত্রেবেলা আমি টেলিভিশনও দেখতে চাইবো না, তুমি বললেই আমি ঘুমিয়ে যাব। নীরা বাপ্পির মুখের দিকে তাকিয়ে রইল। বাপ্পি ছলো ছলো চোখে বলল, প্লিজ আম্মু, তুমি আমাকে হোমে পাঠিয়ে দিও না, প্লিজ। নীরা অস্পষ্ট গলায় বলল, দেখি। নীরার দুপুরবেলায় আবিষ্কার করলো বাপ্পিকে খাওয়ানোর মতো বাসায় কিছু নেই। তাই সে তাকে নিয়ে বাসা থেকে বের হলো। সামনের সিটে বসিয়ে গাড়িটা ছাড়তেই নীরা লক্ষ্য করলো ঠিক পেছন থেকে একটা গাড়ি তার পিছন পিছন আসছে। লম্বা একটা মানুষ কালো চশমা পরে তাকে অনুসরণ করছে। আসলেই অনুসরণ করছে কিনা সেটা নিশ্চিত করার জন্য খামোখাই সে একটা ব্লক ঘুরে এলো এবং গাড়িটাও ঠিক তার পিছন পিছন ঘুরে সেই ব্লকটা ঘুরে এলো। নীরা প্রথমে ভেবেছিল কাছাকাছি একটা ম্যাকডোনাল্ডসে বাপ্পিকে নিয়ে যাবে। ছোট বাচ্চারা কোনো একটা অজ্ঞাত কারণে ম্যাকডোনাল্ডসের অস্বাস্থ্যকর খাবার খেতে খুব পছন্দ করে। পেছনে গাড়িটা দেখে নীরা মত পরিবর্তন করে। সে সবচেয়ে বড় শপিং মলটাতে গিয়ে হাজির হয়। সেখানে মানুষের প্রচুর ভিড়, হরেক রকম দোকানপাট এবং খাবারের বিশাল ফুড কোর্টও আছে। গাড়ি থেকে নেমে নীরা লক্ষ্য করলো পেছনের গাড়িটাও কাছাকাছি এসে থেমেছে। বাপি এক ধরনের বিস্ময় নিয়ে গাড়িটা থেকে নামে। তার এই ছোট্ট জীবনের পুরোটুকুই কেটেছে জেলখানার মতো একটা হোমে। বাইরের ছোটখাটো যেটাই দেখছে সে এক ধরনের মুগ্ধ হয়ে সেটা দেখছে। গাড়ি থেকে নেমে সে নীরার হাত ধরে পাশাপাশি হাঁটতে থাকে। নীরা এর আগে কখনোই কারো হাত ধরে হেঁটেছে বলে মনে করতে পারে না। তার নিজের ভেতরে এক ধরনের অস্বস্তি হতে থাকে। পাপি উত্তেজিত স্বরে বলল, আম্মু। নীরা অস্পষ্ট স্বরে বলল, হুম। আমাদের কি মজা হচ্ছে তাই না আম্মু? নীরা উত্তরে কি বলবে বুঝতে পারল না। অস্পষ্ট এক ধরনের শব্দ করল, যার উত্তর হ্যাঁ কিংবা না দুটোই হতে পারে। বাপি উৎসাহ নিয়ে বলল, আমরা দুজনে এখন খাবো তাই না আম্মু? নীরা মাথা নাড়ল। বাপি উত্তেজিত গলায় বলল, আমাদের হোমে ফ্রেঞ্চ ফ্রাই খেতে দেয় না আম্মু, আমি এখানে ফ্রেঞ্চ ফ্রাই খেতে পারি? নীরা নিচু গলায় বলল, হ্যাঁ। বাপ্পি শপিং মলটার দিকে তাকিয়ে বলল, আম্মু, এখানে কি খেলনার দোকান আছে? থাকতে পারে, যদি থাকে তাহলে আমরা খুঁজে বের করে ফেলবো তাই না আম্মু? নীরা মাথা নাড়ল। শপিং মলের ফুড কোর্টে একটা হ্যামবার্গারের দোকান থেকে হ্যামবার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে দুজনে খেতে বসলো। বিশাল হল ঘরের মতো এলাকায় মানুষজন বসে বসে খাচ্ছে। নীরা লক্ষ্য করলো কালো চশমা পরা মানুষটি তাদের কাছাকাছি একটা টেবিলে বসে এক মগ কফি নিয়ে চুমুক দিয়ে খাচ্ছে। খাওয়া শেষ হবার পর দুজনে ফুড কোর্ট থেকে বের হলো। দুই পাশে অসংখ্য দোকান, আলো ঝলমলে সেই সব দোকানে হাজার রকম জিনিস। বাপি চোখ বড় বড় করে সেগুলো দেখতে দেখতে হঠাৎ করে একটা বাচ্চাদের খেলার জায়গা পেয়ে যায়। বাপি নীরার দিকে তাকিয়ে বলল, আম্মু, আমি ওখানে গিয়ে একটু খেলতে পারি? নীরা মাথা নাড়ল, বলল, যাও। সাথে সাথে বাপি ছুটে গেল। অন্যান্য বাচ্চাদের সাথে ছুটোছুটি করে সে খেলা শুরু করে দিল। খেলার জায়গা ঘিরে বাবা মায়েদের বসার জন্য বেঞ্চ সাজিয়ে রাখা হয়েছে। নীরা খালি একটা বেঞ্চে বসে অন্য মানুষকে ভাবে তাকিয়ে থাকে। ছোট বাচ্চাদের চেঁচামেচি চিৎকার শুনতে শুনতে হঠাৎ করে সে বুঝতে পারে জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ সে দেখেনি। নীরা, গলার স্বর শুনে চমকে ওঠে নীরা। পেছনে তাকিয়ে দেখে কোরাইশি কাছাকাছি দাঁড়িয়ে আছে। তার মুখে তেলতেলে এক ধরনের বিদ্রূপের হাসি। কোরাইশি হাসিটাকে আরো বিস্তৃত করে বলল, তোমার কাছে বসতে পারি? নীরা হঠাৎ করে কেমন যেন এক ধরনের আতঙ্ক অনুভব করে। সে শুকনো মুখে বলল, হ্যাঁ, বসতে পারেন লিডার। কোরাইশি তার পাশের বেঞ্চে হেলান দিয়ে বসল। বলল, আমাকে আমাদের এজেন্ট খবর পাঠিয়েছে, বলেছে তুমি নাকি রীতিমতো ক্লাসিক্যাল মা হয়ে গেছো।
তাই দেখতে এলাম। এসে দেখছি কি জানো? নীরা কোনো কথা বলল না। কুরাইশি মুখ বাঁকা করে এক ধরনের হাসি ফুটিয়ে বলল, এসে দেখছি তুমি রীতিমতো মা নয়, মাদার তেরেসা হয়ে গেছো। তাই তোমাকে সাহায্য করতে এসেছি। সাহায্য? কুরাইশি মাথা নাড়ল, বলল, হ্যাঁ, আমি তোমাকে সতর্ক করে দিয়েছিলাম। বলেছিলাম মনের ভেতরে কোনো দুর্বলতাকে জায়গা দিও না। মায়া মমতা নামে ওই আঠা আঠা ন্যাকামোগুলোকে করতে চেও না। তুমি আমার কথাটা শুনলে না, বাচ্চাটার সাথে জড়িয়ে পড়েছ। কাজে এখন আমাদের এসে তোমাকে সাহায্য করার দরকার হয়েছে, বুঝেছ? নীরা মাথা নাড়ল, বুঝেছি। আমরা বাচ্চাটাকে নিয়ে যেতে এসেছি। নীরা কোনো কথা বলল না। কুরাইশি কঠিন মুখে বলল, আমি দুজনকে সাথে নিয়ে এসেছি, তারা বাচ্চাটাকে নিয়ে যাবে। নীরা এবারেও কোনো কথা বলল না। কুরাইশি কঠিন মুখে বলল, তুমি বাচ্চাটাকে ডাকো, ডেকে বলো আমার সাথে যেতে। নীরা এবারেও কোনো কথা না বলে নিঃশ্বাস ফেলে তারপর মাথা নেড়ে বলল, সরি লিডার, আমি পারবো না। কুরাইশি কিছুক্ষণ নীরার দিকে তাকিয়ে রইল, তারপর কঠিন গলায় বলল, আমি ঠিক এরকম একটা জিনিসই সন্দেহ করছিলাম, যে তুমি হয়তো এরকম একটা বোকামি করার চেষ্টা করবে। নীরা, আমি তোমাকে শেষবারের মতো বলছি, বোকামি করো না। এই বাচ্চাটা খুবই গুরুত্বপূর্ণ, তোমার থেকেও গুরুত্বপূর্ণ। যেভাবেই হোক আমরা এই বাচ্চাটাকে চাই। তার জন্য যেটা দরকার হবে সেটাই করা হবে। দরকার হলে তোমার উপর দিয়ে আমরা যাব। নীরা এক ধরনের আতঙ্ক অনুভব করে। পৃথিবীর অল্প কিছু মানুষ আছে যাদের ভেতরে বিন্দুমাত্র ভালোবাসা নেই। সমাজে, দেশ, আইন কানুন, নিয়ম নীতি, তার কোনো কিছু তোয়াক্কা তারা করে না। তাদের প্রয়োজনের জন্য যা খুশি তাই করতে পারে। কুরাইশি ঠিক সেরকম একজন মানুষ। তার যেটা করার দরকার সে সেটাই করবে। সে যে কোনো মূল্যে বাপ্পিকে ছিনিয়ে নেবে। কুরাইশি নীরার দিকে তাকিয়ে বলল, নীরা, তুমি আমার দিকে তাকাও। নীরা তাকালো না, বলল, না লিডার, আমি আপনার দিকে তাকাবো না। আপনাকে আমি সম্মোহন করতে দেব না। তুমি আমার দিকে তাকাও। লিডার, আপনি আরেকবার চেষ্টা করলে আমি চিৎকার করব। তখন কমপক্ষে 1 ডজন সিকিউরিটি ছুটে আসবে, সুতরাং সেই চেষ্টা করবেন না। কুরাইশি উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, আমি যাচ্ছি। কিন্তু তুমি শুনে রাখো, এই বাচ্চাটিকে লুসিফার নিজ হাতে স্পর্শ করেছিল। লুসিফার তার ভেতরে আছে। আজ হোক কাল হোক লুসিফার বের হয়ে আসবে। পৃথিবীর কেউ তাকে রক্ষা করতে পারবে না, কেউ না। নীরা ফিসফিস করে বলল, পারবে। একজন তাকে রক্ষা করতে পারবে। আমি বাপ্পিকে তার কাছে নিয়ে যাব। কুরাইশি এক ধরনের বিস্ময় নিয়ে তার দিকে তাকিয়ে রইল। গাড়ি স্টার্ট করে নীরা রিয়ার ভিউ মিররে পিছন দিকে তাকালো। পার্কিং লট থেকে নীল রঙের একটা ভ্যান বের হয়ে এসেছে। ড্রাইভারের পাশে এখন নিষ্ঠুর চেহারার আরো একজন মানুষ বসে আছেন। মীরা এক্সেলারেটরে চাপ দিয়ে নিচু গলায় বলল, বাপ্পি। বলো আম্মু। আমি এখন তোকে যা বলবো তা তুই মন দিয়ে শুনবি। নীরার গলার স্বরে কিছু একটা ছিল যেটা শুনে বাপ্পির বুকের ভেতরটা কেঁপে উঠল। সে শুকনো গলায় বলল, আচ্ছা আম্মু। তোর কেভিনের কথা মনে আছে? হ্যাঁ আম্মু। মনে আছে কেউ একজন তাকে মেরেছিল? হ্যাঁ আম্মু। তাকে কে মেরেছিল জানিস? কে? তুই। মীরা কঠিন মুখে বলল, তুই সেটা জানিস না, কারণ কেউ একজন তোর উপর ভর করেছিল। ভর? ভর কেমন করে হয়? মীরা শীতল গলায় বলল, বাপ্পি, তুই কোনো প্রশ্ন করিস না, শুধু শুনে যা। আমি যা যা বলবো তুই তার সবকিছু বুঝবি না, না বুঝলে নাই, শুধু শুনে যা, ঠিক আছে? বাপ্পি ভয় পাওয়া গলায় বলল, আচ্ছা ঠিক আছে। যেটা বলছিলাম, কেভিনকে মেরেছিলি তুই, কিন্তু তুই সেটা জানিস না, কারণ খুব খারাপ একটা শক্তি তোর উপর ভর করেছিল। তোর কোনো দোষ নেই, তুই কিছুই জানিস না, বুঝেছিস? বাপ্পি কিছুই বুঝল না, কিন্তু সে মাথা নাড়ল, বুঝেছি। তোর ভেতরে যে একটা খারাপ শক্তি ভর করে সেটা দূর করতে হবে, তাহলে তুই একটা স্বাভাবিক মানুষ হয়ে যাবি, বুঝেছিস? আমি কি এখন স্বাভাবিক কোনো মানুষ না? তুই এখন স্বাভাবিক মানুষ, কিন্তু যখন তোর উপরে খারাপ একটা শক্তি ভর করে তখন তুই স্বাভাবিক মানুষ না। কিন্তু আম্মু, এখন কোনো প্রশ্ন করিস না, শুধু শুনে যা।
আচ্ছা ঠিক আছে। মীরা গাড়ি চালাতে চালাতে রিয়ার ভিউ মিররের দিকে তাকালো। পেছন দিকের ভ্যানটা খুব কাছাকাছি চলে এসেছে। মানুষটার একটা হাত বুকের কাছে জ্যাকেটের ভেতর, মনে হয় কিছু একটা অস্ত্র ধরে রেখেছে। নীরার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে জোর করে নিজেকে শান্ত রেখে বলল, পৃথিবীতে আমি শুধু একজন মানুষের কথা জানি যে তোকে ঠিক করে দিতে পারে। আমি তোকে তার কাছে নিয়ে যাব। মানুষটা কোথায় থাকে আম্মু? অনেক দূরে, বাংলাদেশ নামক একটা দেশে। আমাদের প্লেনে করে যেতে হবে। কিন্তু নীরা বাক্যটা শেষ না করে থেমে গেল। কিন্তু কি আম্মু? কিন্তু কাজটা খুব কঠিন। কেন আম্মু? কাজটা কঠিন কেন? তার কারণ কয়েকজন খুব খারাপ মানুষ আমাদেরকে বাংলাদেশে যেতে দিতে চায় না। কেন যেতে দিতে চায় না? তারা চায় না যেন তোর ভেতরে খারাপ শক্তিটা থাকে। কেন আম্মু? মীরা একটা নিঃশ্বাস ফেলে বলল, সেটা তুই বুঝবি না। তারা সেই শক্তিটা ব্যবহার করতে চায়। বাপ্পি বড় মানুষের মতো মাথা নাড়ল, বলল, বুঝেছি। কি বুঝেছিস? আমি মাঝে মাঝে স্বপ্ন দেখি। কি স্বপ্ন দেখিস? একটা দানব আমার সাথে কথা বলে, বের হতে চায়। তখন আমার খুব ভয় লাগে। আমি তখন সারা রাত জেগে বসে থাকি। নীরা একটা নিঃশ্বাস ফেলল, বলল, তুই যখন ভালো হয়ে যাবি তখন তুই আর ভয় পাবি না। নীরা হঠাৎ করে ডান দিকে একটা রাস্তা ঘুরে শহরের সবচেয়ে ভয়ঙ্কর এলাকার দিকে যেতে থাকে। এটি ডাউনটাউন এলাকা, দরিদ্র কালো মানুষের এলাকা। এখানে নানা ধরনের গ্যাংদের এলাকা, ড্রাগসের এলাকা, খুনি খারাপিদের এলাকা। সাধারণ মানুষ কখনো এখানে আসে না। পেছনের ভ্যানটি এর জন্য প্রস্তুত ছিল না। সজোরে ব্রেক কষে থেমে যায়, তারপর পিছিয়ে গিয়ে আবার পিছু নিতে থাকে। রাস্তার দুপাশে গ্রাফিতি আঁকা, মানুষজন কম। দিনের বেলাতে কেমন যেন একটা থমথমে পরিবেশ। রাস্তার মাঝে মাঝে ভয়ঙ্কর দর্শন কিছু মানুষ দাঁড়িয়ে আছে। তাদের দৃষ্টি ক্রূর, মুখ পাথরের মতো কঠিন। নীরা চোখের কোণা দিয়ে দুই পাশে দেখতে লাগলো, বলল, বাপ্পি, আমি এখন এমন একটা জায়গায় এসেছি, সেটা খুবই ভয়ঙ্কর একটা জায়গা। এখানে সবসময় গোলাগুলি হয়। এখন যদি হয়, তুই কিন্তু ভয় পাবি না, ঠিক আছে? বাপ্পির বুক কেঁপে উঠল, কিন্তু সে মাথা নেড়ে বলল, আচ্ছা ঠিক আছে, ভয় পাবো না। এখন থেকে তুই কোনো কথা বলবি না, শুধু দেখবি, ঠিক আছে? বাপ্পি মাথা নাড়ল। কি ঘটে গেল সেটা দেখার জন্য প্রস্তুত হতে লাগলো। মীরা কয়েকটা ব্লক ঘুরে একটা পাবের সামনে দাঁড়ালো। গাড়িটা পার্কিং লটে রেখে সে বাপ্পির হাত ধরে বলল, আয় আমার সাথে। কাঠের একটা সিঁড়ি দিয়ে নীরা উপরে উঠে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ভেতরে আবছা অন্ধকার, নিচু স্বরে জ্যাজ সঙ্গীত বাজছে। ভেতরে টেবিলে ছড়িয়ে ছিটিয়ে কিছু মানুষ বিয়ার খাচ্ছে। সিগারেটের ধোঁয়ায় ঘরটা প্রায় অন্ধকার। যে মানুষগুলো বসে আছে তাদের সবাই প্রায় কালো। দু একজন হিস্প্যানিক থাকতে পারে, তবে আবছা আলোতে সেটাও বোঝা যাচ্ছে না। নীরা বাপ্পিকে নিয়ে দরজা খুলে ভেতরে ঢোকার সাথে সাথেই সবাই তার দিকে মাথা ঘুরে তাকালো। এরকম একটা জায়গায় একজন মহিলা একটা ছোট বাচ্চাকে নিয়ে ঢুকতে পারে সেটা কেউ বিশ্বাস করতে পারল না। কয়েক মুহূর্ত সবাই নিঃশব্দে বসে থাকলো। যে মানুষটি পানীয় ঢেলে দিচ্ছিল সে সবার আগে কথা বলল, বলল, এই যে মেয়ে, তুমি একটা বাচ্চাকে নিয়ে এখানে ঢুকে গেছো, তোমার কি মাথা খারাপ নাকি অন্য কোনো সমস্যা আছে? এরা বলল, অন্য সমস্যা আছে। মানুষটি থতমত খেয়ে বলল, তোমার সমস্যা আছে সেইটা তোমার ব্যাপার। তুমি এইখানে কেন এসেছো? তুমি জানো এটা কি এলাকা? এখানে কারা আসে, কি করে? জানি, সেজন্যই এসেছি। পাবের মাঝামাঝি বসে থাকা দৈত্যের মতো একজন কালো মানুষ হা হা করে হেসে উঠল, বলল, মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, কি সুন্দর কথা বলে। নীরা সবার দিকে তাকিয়ে বলল, আমার একটু সাহায্য দরকার, সেজন্যই আমি এখানে এসেছি। কে আমাকে সাহায্য করবে? ঘরের কোনায় বসে থাকা আধবুড়ো একজন মানুষ বলল, এই যে মেয়ে, তোমার কি ধারণা এখানে সান্টা ক্লজ বসে আছে তোমাকে সাহায্য করার জন্য? মানুষের কথা শুনে অনেকেই হেসে উঠল, যেন এটা খুবই মজার একটা কথা। মীরা বলল, আমার যদি সান্টা ক্লজ দরকার হতো তাহলে আমি এখানে আসতাম না। আমার দরকার একজন শক্ত মানুষ। পাবের যে মানুষটি পানীয় ঢেলে দেয় সে বিরক্ত হয়ে বলল, এই যে মেয়ে, তুমি এখান থেকে বের হও, ঝামেলা করো না, এক্ষুনি বের হও, এখানে ভোট পাকিও না।
আরেকজন বলল, একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে তুমি পাবে ঢুকে পড়েছো, তোমার সাহস তো কম না। নীরা তাদের কথা পুরোপুরি উপেক্ষা করে আরো এক পা এগিয়ে গিয়ে বলল, আমি কোনো ভূমিকা না করে বলে ফেলি, তোমাদের ভেতরে কেউ যদি আমাকে আর আমার এই বাচ্চাকে এয়ারপোর্টে একটা প্লেনে তুলে দিতে পারো, তাহলে আমি তাকে $1000 দিব। দৈত্যের মতো একজন মানুষ বলল, তুমি কি বেকুব নাকি তোমার মাথা খারাপ? কেন? এই পাপ থেকে তুমি বের হবে আর সাথে সাথে একটা পান্থ তোমার $1000 কেড়ে নেবে। কিন্তু তোমার মতো একজন যদি আমার সাথে থাকে তাহলে নিবে না। বলো কে আমাকে সাহায্য করবে? দৈত্যের মতো মানুষটা বলল, তোমার সমস্যাটা কি? নীরা বলল, কিছু মানুষ আমার এই বাচ্চাটিকে আমার কাছ থেকে কেড়ে নিতে চায়। তাহলে পুলিশের কাছে কেন যাও না? যেতে পারলে আমি তোমাদের কাছে আসতাম না। বাচ্চাটাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছ? না, আমার নিজের বাচ্চা। আমি বিশ্বাস করি না। তুমি নিশ্চয়ই বাচ্চাটাকে কিডন্যাপ করেছো। তখন বাপ্পি হঠাৎ করে কচি গলায় বলল, না, আমার আম্মু মোটেও আমাকে কিডন্যাপ করেনি। আমি আমার আম্মুকে অসম্ভব ভালোবাসি। নীরা বাপ্পির দিকে তাকিয়ে ধমকে সুরে বলল, বাপ্পি, তোকে না কথা বলতে নিষেধ করেছি? কিন্তু এই মানুষটা কেন বলছে তুমি আমাকে কিডন্যাপ করেছো? বলেছে তো বলেছে, তুই চুপ করে থাক। বাপ্পি চুপ করে গেল। দৈত্যের মতো মানুষটা তখন উঠে দাঁড়ালো, বলল, ঠিক আছে, আমি তোমাকে এয়ারপোর্টে পৌঁছে দেব, সত্যি যদি $1000 দাও। হ্যাঁ, দেব। ক্যাশ? নগদ? হ্যাঁ, নগদ। মানুষটা হাত পাতল, বলল, দাও। অর্ধেক এখন, বাকি অর্ধেক এয়ারপোর্টে। মীরা বলল, আমার কাছে এখন কোনো ডলার নেই। আগে ব্যাংকে যেতে হবে, টাকা তুলবো, আর সেফটি লকার থেকে আমার পাসপোর্ট নিব। দৈত্যের মতো মানুষটা কিছুক্ষণ শীতল চোখে নীরার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, মেয়ে, তুমি তো অনেক চালু। আমি চালু নই, আমি বিপদগ্রস্ত। আমি আমার ছেলেকে বাঁচাতে চাই, তার বেশি কিছু না। আচ্ছা ঠিক আছে, চলো। তোমার সাথে গাড়ি আছে? আছে। কিন্তু? কিন্তু কি? আমার গাড়িটা ছোট, তুমি আটবে বলে মনে হয় না। দৈত্যের মতো মানুষটা এবার হা হা করে হাসতে শুরু করলো, বলল, এই মেয়ে, আমার শরীরটা আটে এরকম গাড়ি এখনো তৈরি হয় নাই, তুমি চলো। দরজা দিয়ে বের হবার সময় নীরা বলল, পার্কিং লটে সাদা ভ্যানটা দেখেছো? হ্যাঁ, এই ভ্যানটা আমাদের পিছু নিয়েছে। 2 জন আছে, এরা অসম্ভব ডেঞ্জারাস। দৈত্যের মতো মানুষটা সেটা নিয়ে দুশ্চিন্তা আছে বলে মনে হলো না। সে ঠোঁট দিয়ে সুজলা এক ধরনের শীষ দিতে দিতে ভ্যানটার দিকে তাকিয়ে এগিয়ে যায়। ভ্যানের কাছে দাঁড়িয়ে 2 হাত বুকের ওপরে রেখে সে ভ্যানের ড্রাইভারের দিকে তাকালো, বলল, তোমরা সাদা মানুষেরা আমাদের কালো মানুষের এলাকায় এসেছো, ব্যাপারটা কি? ভ্যানের ড্রাইভারকে একটু শঙ্কিত দেখায়, আমতা আমতা করে বলল, না মানে দৈত্যের মতো মানুষটা এবার বলল, কাজটা ঠিক করোনি। তোমরা অনেক বড় মাস্তান, কিন্তু সেই মাস্তানি করবে নিজের এলাকায় গিয়ে। এইটা আমাদের এলাকা, এইখানে তোমার মাস্তানি করার কথা না। আমরা মাস্তানি করছি না। তোমার পার্টনারকে জিজ্ঞেস করো, তার ডান হাতটা জ্যাকেটের ভেতরে কেন? অস্ত্র ধরে রেখেছো? আমার এলাকায় সে হাতে অস্ত্র ধরে রাখবে? ড্রাইভার বলল, না মানে, হাতটা বাইরে রাখতে বলো, তা না হলে এই ড্যাশবোর্ডটা এই বেকুবের ঘিলু দিয়ে ময়লা হয়ে যাবে। নিষ্ঠুর চেহারার মানুষটা তখন সাবধানে তার হাতটা বাইরে নিয়ে আসে। দৈত্যের মতো মানুষটা বলল, চমৎকার, এবার আমার এলাকা থেকে বিদায় হও, তোমাদের 5 সেকেন্ড সময় দিলাম। ভ্যানের ড্রাইভার নিচু গলায় তার পাশে বসে থাকা নিষ্ঠুর চেহারার মানুষটার সাথে কিছু একটা বলার চেষ্টা করতেই দৈত্যের মতো মানুষটা বিদ্যুৎ বেগে তার কোমরে গুজে রাখা বেঢপ একটা রিভলভার বের করে এনে তারপর কিছু একটা বোঝার আগেই গুলি করে সে ভ্যানের সামনের 2টো চাকা ফুটো করে দেয়। তারপর রিভলভারটা পেছনে গুজে রাখতে রাখতে বলল, আমি তোমাদের বিদায় হতে বলেছিলাম। বিদায় হবার আগে সলা পরামর্শ করার পারমিশন দিইনি, দিয়েছি? মানুষ 2জন হতচকিত হয়ে দৈত্যের মতো কালো মানুষটার দিকে তাকিয়ে রইল। কালো মানুষটা বলল, এখন তোমাদের একটু সমস্যা হলো, আমাদের এই এলাকায় আমরা সাদা রঙের কোনো মানুষকে পছন্দ করি না। যদি জান নিয়ে বের হতে পারো তাহলে বুঝবে তোমাদের ওপর তোমার বাবা মায়ের দোয়া আছে। আর যদি না পারো, আমার উপর রাগ পুষে রেখো না। তোমরা সাদা চামড়ার শুয়োরের বাচ্চারা আমাদের উপর অনেক অত্যাচার করেছো, আমরা না হয় একটু আধটু করলাম।
দৈত্যের মতো কালো মানুষটা হা হা করে হাসতে হাসতে নীরার দিকে এগিয়ে এসে বলল, চলো মেয়ে, আমরা যাই। এরা এখন তোমাকে কোনো ঝামেলা করবে না। বাপ্পি এক ধরনের শ্রদ্ধা মেশানো বিস্ময় নিয়ে দৈত্যের মতো কালো মানুষটার দিকে তাকিয়েছিল। মানুষটা বাপ্পির দিকে চোখ টিপ দিয়ে বলল, কি নাম তোমার ওস্তাদ? বাপ্পি বলল, আম্মু আমাকে কথা বলতে নিষেধ করেছে। নাম বলতে কোনো সমস্যা নেই, আমার নাম বিলি, বিলি রাক্ষস। বাপ্পি মুখ শক্ত করে বলল, রাক্ষস কখনো মানুষের নাম হয় না। বিলি নিজের শরীরটা দেখিয়ে বলল, আমার এই রাক্ষসের মতো শরীরটা দেখছো না, এই জন্যই আমাকে বলে বিলি রাক্ষস। বাপ্পি কোনো কথা না বলে সন্দেহের চোখে বিলির দিকে তাকিয়ে রইল। বিলি বলল, তোমার নাম বলো ওস্তাদ, তাহলে আমি তোমাকে আমার খেলনাটা দিয়ে খেলতে দেব। বলে সে কাপড় তুলে কোমরে গোজা রিভলভারটা দেখালো। এবার উত্তেজনায় বাপ্পির চোখ দুটো চকচক করে উঠে বলল, সত্যি? বাপ্পি এবারে নীরার দিকে তাকিয়ে কিছু বলল। আম্মু, আমি একটু খেলতে পারি? মীরা চোখ পাকিয়ে বলল, তোকে এই খেলনা দিয়ে খেলতে হবে না, গাড়িতে উঠে বস। বাপ্পি মন খারাপ করে গাড়িতে উঠে বসে। এবার সে বসলো পেছনের সিটে। নীরার পাশের সিটে বসলো বিলি। ছোট সিটে তাকে রীতিমতো কষ্ট করে বসতে হলো। নীরা গাড়ি ছাড়তে ছাড়তে বলল, থ্যাঙ্কস বিলি। কোনো সমস্যা নেই মেয়ে, গাড়ি চালাও। আমার নাম নীরা। বিলি তার হাতটা নীরার দিকে এগিয়ে দিয়ে বলল, তোমার সাথে পরিচিত হয়ে খুশি হলাম নীরা। নীরা হাত স্পর্শ করে বলল, আমিও খুশি হলাম। বাপ্পি পেছন থেকে বলল, আমার নাম বাপ্পি। বেলি তার খাম্বার মতো বিশাল হাতটা বাপ্পির দিকে এগিয়ে দিয়ে বলল, তোমার সাথে পরিচিত হয়ে খুশি হলাম ওস্তাদ। বাপ্পি হি হি করে হেসে বলল, আমি মোটেও ওস্তাদ না, আমি বাপ্পি। বোর্ডিং কার্ড হাতে নীরা এগিয়ে যেতে গিয়ে দাঁড়িয়ে গেল। সে তার ব্যাগ থেকে $100 বেশ কয়েকটা নোট বের করে একটা খামে ভরে বিলির দিকে এগিয়ে দিয়ে বলল, বিলি, তুমি সাহায্য না করলে আমরা যেতে পারতাম না। তোমার যাত্রা শুভ হোক। নীরা তার খামটা এগিয়ে দিয়ে বলল, এই যে, এখানে তোমার বাকি টাকাটা। বিলি খামটা নিয়ে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকে। তারপর নিজের পকেট থেকে নেওয়া ডলারের নোটগুলো বের করে খামটার ভেতরে ভরে নীরার দিকে এগিয়ে দেয়। নীরা অবাক হয়ে বলল, কি হলো? নাও, তোমার সাথে রাখো। তোমার সাথে আমার $1000 কন্ট্রাক্ট হয়েছিল। হ্যাঁ, কিন্তু আমার মনে হচ্ছে এই টাকাগুলো এখন আমার চেয়ে তোমারই বেশি দরকার। তোমার আর তোমার ছেলের কি সমস্যা আমি জানি না, কিন্তু যে সমস্যাই হোক, এই টাকাটা হাতে থাকলে একটু সুবিধা হয়। বিলি, আমি ম্যানেজ করে নিতে পারবো। নাও তোমার টাকা। না, আমার লাগবে না। তোমার বিপদে আমি সাহায্য করতে পেরেছি, এটাই আমার আনন্দ। যাও, ভেতরে ঢুকে যাও। নীরা বাপ্পির হাত ধরে প্লেনের গেটের দিকে এগিয়ে যেতে যেতে দেখল দৈত্যের মতো বিশাল এবং কুচকুচে বিলি দুই হাত বুকের ওপরে রেখে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। বাপ্পি হাত নেড়ে বলল, বাই বিলি চাচা। বিলি স্যালুটের মতো করে কপালে হাত ছুঁয়ে বলল, বাই ওস্তাদ। চৈতের ডান হাতটা স্লিং দিয়ে ঘাড় থেকে ঝুলছে, কপালের কাছে কাটা দাগ। চৈতি তার ব্যাগটা সিটের নিচে রেখে তার চেয়ারে বসল। তার পাশে একজন মা তার ফুটফুটে সন্তানকে নিয়ে বসেছে। মাটি নীরা এবং সন্তানটি বাপ্পি। নীরা চৈতিকে ভালো করে বসার সুযোগ দিয়ে বলল, কোথায় যাবেন? ঢাকা? চৈতি বলল, হ্যাঁ। নীরা একটু হাসার ভঙ্গি করে বলল, আমরাও যাচ্ছি। চৈতি মাথা নেড়ে বলল, ও আচ্ছা। ছোট বাচ্চাটি জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। উত্তেজনায় তার চোখ দুটি চকচক করছে। সে বলল, আম্মু দেখো, ইঞ্জিনটা কত বড়। নীরা না দেখেই বলল, হ্যাঁ বাপ্পি, অনেক বড়। তারপর চৈতির দিকে তাকিয়ে বলল, প্রথমবার প্লেনে উঠেছে তাই উত্তেজনার শেষ নেই। চৈতি বলল, ওকে দোষ দেবেন কেমন করে? আমারও উত্তেজনা হয়। এত বড় একটা প্লেন আকাশে উড়ে চিন্তা করে আমি এখনো অবাক হয়ে যাই। নীরা চৈতির দিকে তাকিয়ে বলল, হাতে কি হয়েছে? চৈতি বলল, মুচকে গিয়েছে। বাথটাব থেকে নামছিলাম, হঠাৎ করে পা পিছলে গেল, কপালটাও কেটে গেছে। এরা গম্ভীর হয়ে মাথা নাড়ল, বলল, হ্যাঁ, বাথটাব জিনিসটাকে আমি দু চোখে দেখতে পারি না, খুবই বিপজ্জনক একটা বিষয়।
চৈতি জোর করে হাসার একটু চেষ্টা করলো। সে আসলে বাথটাব থেকে পিছলে পড়ে হাতে ব্যথা পায়নি, কপালও কেটে যায়নি। চৈতির স্বামী আকরাম মেরে তাকে এই অবস্থা করেছে। সে 6 বছর আগে তার বিয়ে হয়েছিল। বিয়ের পর মানুষটির আসল চেহারা প্রকাশ পেতে খুব একটা দেরি হয়নি। বিয়ে করে সে এদেশে আসার কিছুদিনের ভেতরেই চৈতি বুঝতে পারলো তার স্বামী আকরাম আসলে ভালো একজন মানুষ নয়। মানুষটি অত্যন্ত হিংসুটে এবং বদমেজাজি। কিভাবে কিভাবে সে জেনে গিয়েছিল বিয়ের আগে রাজুর সাথে তার একটা সম্পর্ক ছিল, এবং সেটা নিয়ে আকরাম ভেতরে ভেতরে প্রচন্ড জেলাসি কাজ করত। ব্যাপারটাকে কখনোই মেনে নেয়নি এবং প্রয়োজনে অপ্রয়োজনে সেটা নিয়ে তাকে খোঁটা দিয়েছে। চৈতি অনেক কষ্ট সহ্য করার চেষ্টা করেছে, লেখাপড়া শেষ করেছে, একটা ফার্মে চাকরি পেয়েছে, এবং যখন মাসে মাসে বেতন পেয়ে নিজের পায়ে দাঁড়াতে পেরেছে, তখন সে শেষ পর্যন্ত আকরামের দুর্ব্যবহারের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। তার ফল হয়েছে ভয়ানক, এবং আকরাম তার দুর্ব্যবহারের মাত্রা আগে থেকে আরো বেশি বাড়িয়ে দিয়েছে। ঝগড়ার একটা মুহূর্তে আকরাম প্রথমবার যখন চৈতির গায়ে হাত তুলল, ঠিক তখনই চৈতি বুঝতে পেরেছিল এই মানুষটার সাথে তার ঘর করা সম্ভব হবে না। তখনই চৈতি তার ছোট ব্যাগটা গুছিয়ে নিয়ে বাসা থেকে বের হয়ে যাচ্ছিল। আকরাম পথ আটকে বলল, কোথায় যাচ্ছ? চৈতি বলল, চলে যাচ্ছি, তোমার সাথে আমার থাকা সম্ভব না। কোথায় থাকবে? আমার থাকার জায়গা নিয়ে সমস্যা হবে না। যে মানুষ গায়ে হাত তুলতে পারে, আমার পক্ষে তার সাথে ঘর করা সম্ভব নয়। আকরাম তখন কাঁচুমাচু করে বলল, আই এম সরি চৈতি, রেগে গেলে আমার মাথা ঠিক থাকে না, আর কখনো হবে না। চৈতি শীতল চোখে বলেছিল, আমি সেটা বিশ্বাস করি না। যে একবার স্ত্রীর গায়ে হাত তুলতে পারে সে অনেকবারই করতে পারে। আসলে একটু ড্রিঙ্ক করেছিলাম। ড্রিঙ্ক করলে আমার মাথাটা এমনিই গরম হয়ে যায়। আমি জানি, তুমি যখন মাতাল হও তোমাকে মানুষের মতো দেখায় না। ঠিক মাতাল নয়, শুধু একটু টিপসি। না, টিপসি নয়, মাতাল। পৃথিবীতে আমি দুটো জিনিসকে খুব ঘেন্না করি, একটা হচ্ছে সাপ আর একটা হচ্ছে মাতাল। তুমি সরে যাও, আমি যাব, তোমার সাথে আমার ঘর করা সম্ভব নয়। আকরাম তখন কাঁচুমাচু হয়ে বলছিল, প্লিজ চৈতি, তুমি চলে যেও না। আমি কথা দিচ্ছি তোমার গায়ে আর কোনোদিন হাত তুলব না। তোমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি। চৈতি বলেছিল, তোমার সেটা আগে চিন্তা করা দরকার ছিল। এখন দেরি হয়ে গেছে, পথ ছাড়ো, আমি যাব। আকরাম তখন ফ্যাঁস ফ্যাঁস করে কাঁদতে শুরু করলো। মাতাল মানুষের কান্নার মতো নোংরা জিনিস আর কিছু হতে পারে না। সেই দৃশ্য দেখে চৈতির ঘেন্নায় বমি হয়ে যাবার মতো অবস্থা হলো। সে আকরামকে ঠেলে ঘর থেকে বের হয়েছিল। সেই রাতটা সে ছিল তার এক বন্ধুর বাসায়। পরের দিন একটা অ্যাপার্টমেন্ট ভাড়া করে সে আলাদা থাকতে শুরু করেছিল। আকরাম এরকম কিছু একটা আশা করেনি। সে দুর্বল চরিত্রের মানুষ। চৈতি এভাবে এক কথায় ঘর থেকে বের হয়ে যাবে সে চিন্তা করেনি। প্রায় প্রতিদিন চৈতির কাছে গিয়ে মাপ চাইতো, আর কখনো এমন হবে না বলে প্রতিজ্ঞা করত। চৈতি শেষ পর্যন্ত আকরামের কাছে ফিরে এসেছিল, আবার নতুন করে সংসার করার চেষ্টা করেছিল। তবে আকরামের জন্য সম্মানবোধটা চলে যাওয়ার কারণে কখনোই সম্পর্কটা ঠিকভাবে গড়ে ওঠেনি। চৈতির তখন একটা সন্তানের জন্য খুব আকাঙ্ক্ষা হলো। সে ভাবল, একটা দুটি ফুটফুটে বাচ্চাকে নিয়ে সে তার নিজের মতো করে একটা জীবন তৈরি করবে। বছরখানেক চেষ্টা করার পরও যখন কোনো সন্তান হলো না, তখন ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হলো। খুব বেশি পরীক্ষা করার প্রয়োজন হলো না। প্রথম দিকে ধরা পড়লো আকরামের বড় কোনো সমস্যা রয়েছে। ব্যাপারটার খটমটে একটা ডাক্তারি নাম রয়েছে। সোজা ভাষায় তার বাবা হবার ক্ষমতা নেই। খুব লাভ হবে না জেনেও নানা রকম ওষুধপত্র ছাড়াও ইনভিট্রো ফার্টিলাইজেশনের চেষ্টা করা হলো, কিন্তু চৈতি শেষ পর্যন্ত নিঃসন্তানই থেকে গেল। চৈতি শেষের দিকে আকরামকে বোঝানোর চেষ্টা করলো যে তারা একটা বাচ্চাকে পালক নেবে, কিন্তু আকরাম কিছুতেই রাজি হলো না। কথাটি তুললেই সে বলতো, কার না কার বাচ্চা কি না কি হবে। চৈতি বলতো, কি না কি হবে মানে কি? একটা ছোট বাচ্চাকে তুমি যেভাবে মানুষ করবে সে তাই হবে। আকরাম চৈতির কথা শুনতো না। সে মাথা নেড়ে বলতো, অজাত কুজাত বজ্জাত বাচ্চা ঘরে আনার কোনো দরকার আছে? কাজে চৈতির বুকের ভেতরটা ফাঁকাই রয়ে গেল। সে কখনোই চিন্তা করেনি তার এরকম একটা জীবন হবে, কিন্তু সত্যি সত্যি তার ভয়ঙ্কর নিরানন্দ একটা জীবনের শুরু হলো। একটার পর একটা দিন সে পার করে দেয়। সেই দিনগুলোর জন্য সে আর আগ্রহ নিয়ে অপেক্ষা করে না। হয়তো এভাবেই তার বাকি জীবনটা কেটে যেত।
কিন্তু এর মাঝে সম্পূর্ণ নতুন একটা সমীকরণের জন্ম হলো। চৈতি একদিন আবিষ্কার করলো আকরাম তার অফিসের একজন মহিলা সহকর্মীর সাথে মাখামাখি শুরু করেছে। ব্যাপারটা যখন একটা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গেল, তখন একদিন চৈতি আকরামকে ডেকে বলল, আকরাম, তোমার সাথে আমার একটা কথা আছে। আকরাম সাথে সাথে মুখ শক্ত করে বলে, কি কথা? তুমি জানো আমি কি কথা বলতে চাইছি। আকরাম মাথা নাড়ল, বলল, না আমি জানি না। চৈতি বলল, তুমি তোমার অফিসের মেয়েটার সাথে যেসব ব্যাপার স্যাপার করছো সেটা মোটেও ভালো দেখাচ্ছে না। আকরাম উঁচু গলায় চিৎকার করে বলল, তুমি কিসব বাজে বাজে কথা বলো? তোমার মন এত নোংরা, এত কুৎসিত? চৈতি বলল, আমার মনের কোনো সমস্যা নেই। সত্যি কথা বলতে কি, তোমার উপর আমার কোনো শ্রদ্ধা ভক্তি বিশেষ কিছু অবশিষ্ট নেই। তুমি কি করো না করো তাতে আমার কিছু যায় আসে না। নেহাত স্বামী স্ত্রী হিসাবে আছি। আমার ধারণা একটা চক্ষু লজ্জা থাকা অন্তত ভালো। আকরাম গলার রগ ফুলিয়ে চিৎকার করে বলল, তুমি কি বলতে চাও? এতই যদি তোমার মান সম্মানের হয় তাহলে তুমি ডিভোর্স দিয়ে বিদায় হও না কেন? কে তোমাকে আটকে রেখেছে? চৈতি আহত চোখে আকরামের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আমি 4 বছর আগে একদিন বিদায় নিতে চেয়েছিলাম। তুমি প্রায় পা ধরেই আমাকে ফিরিয়ে এনেছিলে। আমি আবার বিদায় হয়ে যাব। তোমার চিন্তার কোনো কারণ নেই। বিদায় হয়ে তুমি কোথায় যাবে? চৈতি নিঃশ্বাস ফেলে বলল, এইবারে দেশে চলে যাব। দেশে? আকরাম হা হা করে হেসে বলল, কার দেশে? তোমার সেই রাজু ছোড়ার কাছে? চৈতি কোনো কথা না বলে আকরামের দিকে শীতল চোখে তাকিয়ে রইল। আকরাম তার হাসি না থামিয়ে বলল, খোঁজ নিয়ে দেখো, এই ছোড়া রাজু এখন প্রাইমারি স্কুলে মাস্টারি করছে। আরেকটা মাস্টারনিকে বিয়ে করে বছর বছর বাচ্চা পয়দা করছে। তার কাছে তোমার কোনো জায়গা হবে না। একজন কুৎসিত মানুষ একটা মাকড়সা কিংবা ঘিনঘিনে একটা সাপের দিকে যেভাবে তাকায়, চৈতি ঠিক সেভাবে আকরামের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ঘর থেকে বের হয়ে গিয়েছিল। তাদের কথাবার্তা সেদিন থেকে মোটামুটি বন্ধ হয়ে গিয়েছিল। তারপর আকরাম দেখতে দেখতে আরো বেপরোয়া হয়ে ওঠে। চৈতিও বুঝে যায় সে আর আকরামের সাথে থাকতে পারবে না। কোনো একটা অজ্ঞাত কারণে হঠাৎ করে তার দেশে ফিরে আসার জন্য বুকটা খাঁ খাঁ করতে থাকে। সে একজন ডিভোর্স লয়ারের সাথে কথা বলল, কাগজপত্র তৈরি করলো। তারপর একদিন আকরামের সাথে কথা বলতে গেল। বলল, আকরাম, আমি তোমার সাথে কথা বলতে এসেছি। আকরাম ভুরু কুঁচকে বলল, আমার সাথে? আমার সাথে কি কথা? আমি যাচ্ছি আকরাম। তুমি যাচ্ছ? কোথায় যাচ্ছ? দেশে। দেশে? দেশে কার কাছে? কারো কাছে না, দেশের মানুষের দেশে ফিরে যাচ্ছি। আমি কি কিছু জানি না, না শুনি না? চৈতি শান্ত গলায় বলল, তুমি সবকিছু জানবে শুনবে সেরকম সময় পার হয়ে গেছে। আমি যাচ্ছি। আর কোনোদিন হয়তো তোমার সাথে দেখা নাও হতে পারে। মানে? আমি ডিভোর্সের কাগজপত্র রেডি করেছি। তোমার হয়তো 1 বা 2 জায়গায় সিগনেচার করতে দিতে পারে। করে দিও। হঠাৎ করে আকরাম কেমন জানি ক্ষেপে উঠল। মুখ খিচিয়ে গলা উঁচিয়ে বলল, কথা নেই বার্তা নেই তুমি ঘুম থেকে উঠে বলো ডিভোর্স? তোমার সাহস তো কম না? এটা সাহসের ব্যাপার না। এটা হচ্ছে, আকরাম গলা রক ফুলিয়ে বলল, ও, নাগরের কাছে ফিরে যাচ্ছ? রসের নাগর? চৈতি শীতল গলায় বলল, মুখ সামলে কথা বলো আকরাম। কে কার রসের নাগর সেটা জানতে কারো বাকি নেই। তুমি চুপ করো। হঠাৎ করে বলে আকরাম লাফিয়ে উঠে চৈতিকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। টেবিলের কোণায় মাথা লেগে চৈতির কপালটা কেটে যায়। আকরাম খ্যাপার মতো চৈতির দিকে এগিয়ে গেল, লাথি মেরে একটা টেবিল ল্যাম্প ভেঙে ফেলে দিল। ধাক্কা মেরে ফেলে দিল একটা বইয়ের শেলফ, আর সেটা গিয়ে পড়ল চৈতির ওপর। সময় মতো সরে গিয়ে চৈতি কোনো রকমে নিজেকে রক্ষা করতে পারলেও তার বাম হাতটা খুব খারাপভাবে একটা চোট লেগে যায়। আকরাম আরো কি কি করতো চৈতি ঠিক করে জানে না, কিন্তু ব্যাপারটা বেশি দূর গড়ালো না পুলিশের কারণে। পাশের ফ্ল্যাট থেকে একজন মহিলা পুলিশকে খবর দিয়েছিল। তারা চৈতিকে হাসপাতালে আর আকরামকে থানায় নিয়ে যায়। চৈতি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আর দেরি করলো না। প্লেনের টিকিট কিনে একদিন সে প্লেনে চেপে বসলো। প্লেনে বসে সে তার বহুদিন আগে রাজুর কথা মনে পড়ল। রাজু তাকে বলেছিল, তোর যদি কখনো আমাকে দরকার হয় বলিস, আমি তোর জন্য অপেক্ষা করব। সত্যিই কি রাজু তার জন্য অপেক্ষা করছেন? ঠিক পাশের সিটে এই মুহূর্তে নীরাও রাজুর কথা ভাবছিল। বাংলাদেশে কোটি কোটি মানুষের ভেতরে সে কি রাজুকে খুঁজে বের করতে পারবে? যদি বের করতে না পারে তাহলে কি হবে?
নীরার বুকের ভেতর এক ধরনের চাপা একটা দুর্ভাবনা নিয়ে বাপ্পিকে জড়িয়ে ধরে সে বসে থাকে। প্লেনটা যখন আটলান্টিকের উপর দিয়ে উড়ে যাচ্ছে, হঠাৎ করে তখন প্লেনের ভেতরে একটা মৃদু ঝাঁকুনি শুরু হয়। কেবিনের ভেতর পাইলটের সতর্ক গলার স্বর শোনা গেল। পাইলট বলল যে সামনে একটা টার্বুলেন্ট এলাকা, প্যাসেঞ্জার নিজ নিজ সিট বেল্ট বেঁধে বসে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। দেখতে দেখতে প্লেনটা সেই বিক্ষুব্ধ এলাকায় ঢুকে পড়ে। প্লেনটা ঝাঁকুনি খেয়ে উপরে নিচে দুলতে থাকে। বিশাল প্লেনটা মচমচ শব্দ করতে থাকে, যেন অদৃশ্য কোনো একটা শক্তি পুরো প্লেনটাকে টুকরো টুকরো করে দেবে। বাপ্পি জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। জ্যোৎস্নার ম্লান আলোতে প্লেনের বিশাল পাখাটা থরথর করে কাঁপতে দেখা যায়। সে সেদিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে নীরার দিকে ঘুরে তাকালো, বলল, আম্মু, দেখো দেখো। কি দেখবো? প্লেনের পাখার দিকে তাকাও। নীরা জানালা দিয়ে বাইরে তাকালো। বাপ্পি বলল, দেখেছো আম্মু? কি দেখবো? প্লেনের পাখার উপর ওই মানুষটাকে দেখেছো? প্লেনের পাখার উপর মানুষ? হ্যাঁ, দেখো কিভাবে চিৎকার করছে। নীরা কিছু দেখতে পেল না। সে বাপ্পির দিকে তাকালো। বাপ্পি দেখছে, তার চোখে মুখে বিস্ময়। সে নীরার দিকে তাকিয়ে বলল, দেখো আম্মু, মানুষটা কুড়াল দিয়ে কুপিয়ে প্লেনের পাখাটা ভাঙার চেষ্টা করছে। প্লেনের পাখাটা লটপট করে নড়তে থাকে। নীরার মনে হয় সত্যি বুঝি ওটা ভেঙে যাবে। বাপ্পি এক ধরনের আতঙ্ক নিয়ে মানুষটার দিকে তাকিয়ে থাকে। ফিসফিস করে বলল, দেখেছো আম্মু, মানুষটার শরীরে কোনো কাপড় নাই, গায়ে পায়ে কত লোম। বাতাসে মনে হয় মানুষটা উড়ে যাবে। দেখেছো কিভাবে চিৎকার করছে? ঠিক তখন একটা বিদ্যুৎ ঝলক প্লেনটাকে আঘাত করলো। সমস্ত প্লেনটা প্রবলভাবে কেঁপে ওঠে, মনে হয় যেন ঘুরপাক খেয়ে নিচে পড়ে যাবে। প্লেনের ভেতরটা হঠাৎ করে অন্ধকার হয়ে যায়। প্যাসেঞ্জারদের ভেতরে এক ধরনের আতঙ্ক আর চিৎকার শোনা যায়। প্রায় সাথে সাথে পাইলটের শান্ত গলার স্বর শোনা গেল, প্রিয় যাত্রীবৃন্দ, আপনাদের আতঙ্কিত হবার কিছু নেই। আমাদের বিমানটিকে একটি বজ্রপাত আঘাত করেছে। সাময়িকভাবে আমরা কেবিনে বিদ্যুৎ সংযোগ হারিয়েছি। আমরা বৈদ্যুতিক যোগাযোগ পুনঃস্থাপনের ব্যবস্থা করছি এবং যতক্ষণ না পর্যন্ত আমরা বলছি কেউ সিট বেল্ট খুলবেন না। প্যাসেঞ্জারের শান্ত মুখে কম্পিত বক্ষে অপেক্ষা করতে থাকে। ভোর রাতে প্লেনটা হিথ্রো বিমানবন্দরে ল্যান্ড করে। বিশাল জেট বিমানটি যখন ধীরে ধীরে টার্মিনালের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন আবার পাইলটের কণ্ঠস্বর শোনা যায়। পাইলট বলল, প্রিয় যাত্রীবৃন্দ, গত রাতের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আমাদের ছোটখাটো একটা বিপর্যয়ের মুখে পড়েছিলাম। আপনারা শুনে বিস্মিত হবেন, কোন এক অজ্ঞাত কারণে আমাদের বিমানের ডান পাখাটি খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বড় কোনো ঝামেলা ছাড়াই নিরাপদে ল্যান্ড করেছি। আপনাদের যাত্রা শুভ হোক। নীরব জানালা দিয়ে বাইরে তাকায়। প্লেনের পাখাটা যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, বাপ্পি ঠিক সেখানে গত রাতে তাকিয়েছিল। ঠিক সেখানে একটা মানুষকে সে দেখেছিল। নীরা নিজের ভেতরে এক ধরনের আতঙ্কের একটা কাঁপুনি অনুভব করে। তাদের পিছু নিয়েছে কোনো একটা অশুভ শক্তি। সে টের পায় আশেপাশেই আছে তারা, সবসময় আছে। ধন্যবাদ এতক্ষণ গল্পটি শোনার জন্য। গল্প পাঠ ভালো লাগলে ভিডিওটি লাইক করতে এবং কমেন্টে আপনার অনুভূতি জানাতে ভুলবেন না। পরবর্তী এমন আরো অডিও বুকের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন গল্পের আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করুন। আপনাদের আগ্রহ এবং সহযোগিতা পরবর্তী কন্টেন্ট তৈরিতে উৎসাহ তৈরি করে। ধন্যবাদ, ভালো থাকবেন।